রথীন ঘোষ, মাননীয় সদস্য রথীন ঘোষ। আপনার সময়। ধন্যবাদ। আপনার সময় 10 মিনিট। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অর্থমন্ত্রী সদনে যে বাজেট পেশ করেছেন সেই বাজেটের মধ্যে বেশ কিছু অংশ আছে যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমগুলোকে ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়েছে এবং সেটাকে পাঞ্চ করেই কিন্তু বাজেটটা হয়েছে। কিন্তু আমি শুধু আপনার কাছে কয়েকটা জিনিসের দৃষ্টি আকর্ষণ করব। আমি দেখছিলাম যে সরকার বলছেন যে বহু বছর ধরে শূন্য পদ প্রায় 1 লক্ষ মানুষকে নেওয়া হবে, তার মধ্যে 33% হচ্ছে রিজার্ভেশন থাকবে মহিলাদের জন্য, অগ্নিবীরদের জন্য 10% থাকবে। এছাড়া আমরা জানি এসসি এসটি এদের জন্য যে রিজার্ভেশন থাকে, এবং সবথেকে বড় ব্যাপার পিএসসি বা ইউপিএসসির মধ্যে পরীক্ষা দিলে যে যিনি পরীক্ষা দিয়ে যদি এসসি কোটাতেও যদি হায়েস্ট বেশি নাম্বার পান, তিনি কিন্তু জেনারেল কোটাতে প্রথম জায়গায় তার নাম আসবে। তাহলে আলটিমেটলি সাধারণ ছেলেদের মধ্যে খুব বেশি হলে 25 থেকে 26% ছেলেরা সুযোগ পাবে, বাকি কিন্তু পাবে না। এইটা একটুখানি আমি আপনাদের বিচার করে দেখবার জন্য বলছি যে আপনারা যদি এই যে পরীক্ষার ধাঁচে এটাকে আপনি উপেক্ষা করতে পারবেন না, কারণ আমি পিএসসিতেই পরীক্ষা দিই বা যেভাবেই পরীক্ষা আপনারা ব্যবস্থা করুন না কেন, আমি যদি এসসি কোটা বা এসটির মধ্যে যদি থাকে আমার যদি নাম্বার বেশি থাকে, আমি কিন্তু সাধারণভাবে নিয়োগ হব। তাহলে খুব স্বাভাবিকভাবে একদিকে কোটার মধ্যে দিয়ে সংরক্ষণের মধ্যে দিয়ে আমাদের সাধারণ যুবকদের একটা সুযোগ কমে যাবে, দ্বিতীয়ত হচ্ছে এইটার মধ্যে দিয়েও আরও কিছু কমে যাবে। ফলে 22 থেকে 25% আমি হিসেব করে দেখেছি, এর বেশি আমাদের ছেলেরা কিন্তু সুযোগ পাবে না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা বলেছিলেন যে সরকারি পদে নিয়োগের জন্যে প্রথমেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন 5 বছর ছাড় দেওয়া হবে। তা ছাড় যদি দেয়া হয়, হঠাৎ করে আপনারা এই বাজেটে আমি দেখলাম এটা মাত্র পরবর্তী 2 বছরের জন্য। এটা কেন? এটা তো করার কথা ছিল না। যেটা আপনারা মানুষের যুবক ছেলেদের চাকরি বাকরি পাচ্ছে না, দীর্ঘদিন ধরে না পাওয়ার ফলে, বয়স বৃদ্ধি হওয়ার ফলে আপনারা বলেছিলেন আমরা 40টা 45 করলাম। তা 40টা 45 করলেন, তারপরে বাজেটে বললেন যে এই 5 বছর যে ছাড় দেয়া হয়েছে এই সুবিধে পরবর্তী 2 বছর পাবে। তারপরে কি হবে? এটা উঠে যাবে, তারপর উঠে যাবে। এটা তো বোঝা দরকার। আপনারা আপনাকে তো উত্তর দেবো না, আপনি ওইখানে বলুন না, ওইখানে বলুন, ওই জায়গায় বলুন না, যা বলার ওখানে বলুন। আমি এটা জিজ্ঞেস করছি যে 40টা 45 হওয়ার পরে আবার কমালেন কেন? ঠিক আছে, আপনারা করেছেন, ভালো কাজ করেছেন, কিন্তু 45 বছর হওয়ার পরে আবার 2 বছর পরে কমাবেন কেন? সেটা ছাড়ুন, বাদ দিন। আপনারা বলছেন যে স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে আমি দেখলাম যারা চুক্তিভিত্তিক ড্রাইভার আছেন, যারা চুক্তিভিত্তিক কন্ট্রাক্টর আছেন, তাদেরকে আপনারা পারিশ্রমিক 16,000 টাকা করলেন। তাহলে অন্যান্য যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী আছেন তাদের ক্ষেত্রে কেন হবে না? এটা তো হওয়া উচিত ছিল। যে দৃষ্টিভঙ্গি আমরা মাননীয় অর্থমন্ত্রী, আমি টেলিগ্রাফ ডিবেটে ওনার অনেক ডিবেট শুনেছি এবং আমার নিজে একটু ভালোও লাগে, উনি ভালো বলেন বলে, কিন্তু সেই মানুষটা আজকে যখন এখানে বাজেট প্লেস করছেন, সেই বাজেটে তিনি একটা দুজনের মধ্যে একটা ফারাক তৈরি করে দিচ্ছেন। একদল কন্ট্রাকচুয়াল পাবে, একদল কন্ট্রাকচুয়াল পাবে না। এটা কেন হবে? এটা বিষয়টা বিবেচনা করবার জন্য বলছি। আর একটা আপনারা বলছেন যে যারা তাদের রাজনৈতিক বিশ্বাসের জন্যে মিথ্যা ভিত্তিহীন মামলার শিকার হয়েছেন তাদেরকে সংগ্রামী ভাতা দেয়া হবে। এই কারা? এটা এই সংগ্রামী ভাতা কারা পাবে? কারা মার খেয়েছে এবং তাদের এটা ঠিক করার প্রসিডিওর কি হবে, পদ্ধতিটা কি হবে, এটা তো জানাতে হবে যে কারা সংগ্রামী ভাতা পাবে। এরা তো স্বাধীনতা সংগ্রামী না। এবারে যাই হোক,
যে কোনো কারণে হোক এই যে ভাতা দেওয়ার ব্যবস্থা হয়েছে এটাকে সরকারকে ক্লিয়ার করে বলতে হবে যে কি কারণের জন্য তারা ভাতাটা পাবে। আপনারা এই যে নারী ক্ষমতায়নের জন্য আপনারা আগে লক্ষ্মীর ভান্ডার ছিল, মাননীয় সদস্য শান্ত হয়ে বসুন, উনি ওনাকে বক্তব্য পেশ করতে দিন। লক্ষ্মীর ভান্ডার ছিল, সেখানে আমরা দেখেছি প্রায় ১,৫০০ টাকা করে ২,২১,০০,০০০। তার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রায় ৩০ লক্ষ লোকের নাম বাদ গেছে, যারা অন্যভাবে পেতেন। নিশ্চয়ই অন্যায় থাকলে সেটা বন্ধ হওয়া উচিত, কিন্তু এটাও সাথে সাথে বলতে হবে যে আপনারা যে ৩৬,০০০ কোটি টাকা বহন করলেন, সেই ৩৬,০০০ কোটি টাকা যদি ৩,০০০ টাকা করে দেন তাহলে কিন্তু আপনি ১ কোটি মানুষকে দিতে পারবেন। যা হিসেব আছে ৩৬,০০০ কোটি টাকা আর একজন ৩৬,০০০ টাকা পাবে বছরে, তাহলে ১ কোটি মানুষ পাবে। তাহলে কি সংখ্যাটা কমে গেল পাওয়ার ক্ষেত্রে? সেইটা আমার মনে হয়েছে যে এই বিষয়টা সঙ্গত নয়। দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা বলছেন যে এই যে একটা পরিবহন নেটওয়ার্কের মধ্যে দিয়ে একটা ভালো কর্মসূচি, যে মহিলারা হচ্ছে না, আপনি নিজে করে দিচ্ছেন। আমার যেটা মনে হয়েছে যে আপনারা একটা ভালো সুযোগ দিয়েছেন মহিলা বাস যাত্রীদের জন্য, যে তারা যে কোনো জায়গায় বিনা পয়সায় মানে যাতায়াত করতে পারবে সরকারি বাসে। তা সরকারি বাসটাই তো কম, যাতায়াত করবেন কিসে? দ্বিতীয়ত হচ্ছে যে এর মধ্যে একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে মাননীয় সদস্যরা, চিল্লিয়ে তো কোনো লাভ নেই। আপনাদের বক্তব্য যখন শুনেছেন, আপনি শুনুন উনি কি বলতে চাচ্ছে। প্রত্যেকের বলার অধিকার আছে, শুনতে দিন, শুনুন। আমি বলছি ৫৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন, ৫৫০ কোটি টাকা বরাদ্দ করবার ফলে মাননীয় অর্থমন্ত্রী এর জবাব দেবেন তো? আপনারা দিচ্ছেন কেন? আপনারা চিৎকার করছেন কেন? ঠিক আছে, উনি বলুন, আপনি বলুন। ৫৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম যে অনেকে অনলাইনে টিকিট কেটে নিচ্ছে। ধরুন আমি এখান থেকে এক জায়গায় যাব, আগেই অনলাইনে কেটে নিলাম, এবার আগে থেকেই বুক হয়ে গেল। তার ফলে কি হলো, ওই টিকিটটা কিন্তু আর কেউ কাটতে পারছেন না, কিন্তু তিনি হয়তো গেলেন না, বা তিনি হয়তো এটা যদি অনলাইনে 25% করা হয় আর বাকিটা যদি কাউন্টার থেকে করা হয়, আমার মনে হয় আপনাদের যে পরিকল্পনা সরকার নিয়েছে এই পরিকল্পনা আর সার্থক হবে, মহিলাদের উন্নয়নে এটা কাজে লাগবে। এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, সেটা অনুরোধ করলাম যে এটা যদি আপনারা বিষয়টা ভাবেন। দ্বিতীয়ত হচ্ছে যে একটা জিনিস এখানে বলা হয়েছে যে বয়স্ক, বিধবা, বিশেষভাবে সক্ষম নাগরিকরা হলেন সমাজের সবচেয়ে বেশি অসুরক্ষিত। তাহলে এই নাগরিকদের সামাজিক সুরক্ষা বৃদ্ধি করবার জন্য ৫০০ টাকা করে বলা হয়েছে। আমার একটা গান মনে পড়ে গেল, আমাদের বিখ্যাত শিল্পী নচিকেতা একটা গান করেছিল যে ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, একমাত্র কম দামি ছিলাম শুধুমাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সন্দেহ, আমাদের ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। এই যে বৃদ্ধ মানুষদের জন্য আপনারা ভেবেছেন, এটা যদি টাকার অঙ্কটা ১৫০০ থেকে আর একটু বাড়ানো যেত, আমার মনে হয় ভালো হতো। আরে আমাদের তো বলতে দেবেন, শুধু আপনারা এখানে পরিযায়ী শ্রমিকদের জন্য বলছেন যে আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হবে, ভালো কথা। আবার বলছেন ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড। আমি জানি ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড আছে, পরিযায়ী শ্রমিকদেরও আছে। তাহলে নতুন করে আপনাদের করবার কোনো বলা বাজেটে আমার মনে হয় না যুক্তিযুক্ত হয়েছে। বলে যান।
যাক, আমি দেখছিলাম যে আমাদের 23-24, 24-25, 25-26-এও ক্যাপিটাল আউটলে ছিল 10%। এবারে যে ক্যাপিটাল আউটলে হচ্ছে সেটা হচ্ছে 9%। এবং মাননীয় রতিন ঘোষ, আপনার সময় কিন্তু শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। আমি শুধু বলি যে এই সামগ্রিকভাবে ভারসাম্যের যে বাজেট হয়েছে সেটায় আমি নিশ্চয়ই সম্মতি প্রদান করছি না। আমরা যেগুলো বললাম সেটাগুলো বাজেটে ইনক্লুড করা হোক। ধন্যবাদ।